হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করি সবাই সুস্থ ভালো আছো। চলো আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটি থেকে এমসিকিউ সমাধানের ক্লাস। আজকে আমরা করব প্রবাহী তড়িৎ কারেন্ট ইলেকট্রিসিটি থেকে এমসিকিউ সমাধানের পার্ট 2। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 11 থেকে। কি বলা হয়েছে? 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি বাল্বের ফিলামেন্টের রোধ 100 ওহম। যদি রোদের উষ্ণতা গুণাঙ্কের মান 0.005 পার ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কোন উষ্ণতায় রোদটির মান 200 ওহম হবে? চারটা অপশান দেওয়া আছে: 200 ডিগ্রি সেলসিয়াস, 300 ডিগ্রি সেলসিয়াস, 400 ডিগ্রি সেলসিয়াস না 500 ডিগ্রি সেলসিয়াস। ওকে, কোশ্চেন নম্বর কত করছি আমরা? 11। তো রোদের উষ্ণতা গুণাঙ্কের সঙ্গে রোদের যে একটা সম্পর্ক থাকে সেটা আমরা জানি কি, যে আমরা জানি আর টি অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় রোদ ইজিক্যাল টু আর নট অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোদ 1 প্লাস আলফা টি, যেখানে আলফা হলো রোদের উষ্ণতা গুণাঙ্ক এবং টি হলো উক্ত টেম্পারেচার। কমন। এইবার এই কন্ডিশন অনুযায়ী, এই সমীকরণ অনুযায়ী আমাদের যে দুটো কন্ডিশন দেওয়া আছে সেগুলো আমরা ফিল আপ করব। তাহলে প্রথম ক্ষেত্রে কি বলা হয়েছে? প্রথম ক্ষেত্রে আমাদের বলা হলো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাল্বের ফিলামেন্টের রোধ 100 ওহম। আর 100 ডিগ্রিতে R01 প্লাস আলফা কত দেওয়া হয়েছে? 0.005 আর টি হলো আমাদের 100 ডিগ্রি। তাহলে এটার মান কত দেওয়া হয়েছে? রোডটার মান দেওয়া হয়েছে 100 ওহম। এটা হলো 100 আর নট, এটা গুণ করে দিলে আমরা পাবো 0.5। ওকে, এটাকে আমি নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হলো? দ্বিতীয় ক্ষেত্রে আমাদের উষ্ণতাটা বের করতে হবে আর রোদের মান 200 ওহম। তাহলে আর টি আর নট 1 প্লাস আলফা একই থাকবে 0.005, টিটা আমরা বের করব। এটা কত দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে 200 ওহম। আর নট 1 প্লাস 0.005 ইন্টু টি, এটাকে আমি বলবো 2 নম্বর সমীকরণ। এবার 2 ডিভাইডেড বাই 1 করে দেব। 2 ডিভাইডেড বাই 1 যদি আমরা করি তাহলে পাবো 200 বাই 100 ইজিক্যাল টু এটা। আর নট 1 প্লাস 0.005 ইন্টু টি বাই আর নট 1 প্লাস 0.5। এবার আর নট কেটে যাবে, এখানে থাকবে 2, এখানে থাকবে 1 প্লাস 0.005 ইন্টু টি, আর এটা যদি যোগ করে দিই তাহলে হচ্ছে 1.5। এবার কোণাকুণি গুণ করে দেব। তাহলে এটাকে আগে লিখলাম 1 প্লাস 0.005 ইন্টু টি ইজিক্যাল টু এটা ইন্টু এটা 2 ইন্টু 1.5, এটা করলে হয় কত? 3, বা 0.005 ইন্টু টি ইজিক্যাল টু 3 মাইনাস 1, এই 1টা এই পারে চলে গেল, তাহলে থাকলো 2। এরপরে অতএব টি ইজিক্যাল টু আমরা পেয়ে যাব 2 বাই 0.005। এই দশমিক তুললে এখানে আমাদের কয়টা শূন্য পাবো আমরা? 1 2 3, 1 2 3, তাহলে হচ্ছে আমাদের 2000 বাই 5। এটা দিয়ে কেটে দেবো, তাহলে হচ্ছে 4 0 0 400। অতএব টি আমরা কত পেলাম? 400 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উত্তর হবে আমাদের 400 ডিগ্রি সেলসিয়াস। এটা আছে অপশান সিতে। কমন। এই গেল আমাদের 11 নম্বর অঙ্কের সমাধান। আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? প্রদত্ত চিত্রে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে? চারটা অপশান দেওয়া আছে: 3R, 3R/2, R/3,
2r/3 এবং একটা চিত্র দেওয়া আছে। আগে আমরা তাহলে চিত্রটা করে নিই। কোশ্চেন নম্বর 12। ওকে, আচ্ছা আমাদের ছবিটা কি দেওয়া আছে, এই একটা বিন্দু, এখান থেকে একটা তার বেরিয়েছে, এর সঙ্গে একটা রোধ, এর মধ্যে আরেকটা রোধ, আর এইদিকে আরেকটা রোধ, এটা এখানে যুক্ত, এখান থেকে আরেকটা তার এইখানে যুক্ত, এটা বি, এটা এ, আর প্রত্যেকটা রোধের মান আর আর আর। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা জানি যে যদি কোনো ওয়্যার বা তারের মধ্যে কোনো রকম রোধ না থাকে, তাহলে এই এই পয়েন্টের যে ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ একই হবে। তাহলে এটাকেও আমরা এ বলতে পারি, এবং এই তারের সমস্ত জায়গায় ভোল্টেজ একই হবে, এটাকেও আমরা এ বলতে পারি। এবং এটা যদি বি হয়, তাহলে এই পয়েন্টটা বি, এবং এই তারের সমস্ত পয়েন্টকে আমরা বি বলতে পারি। এবার যদি আমরা দেখি যে রোধ যে তিনটি দেওয়া আছে আর 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 আর, এরা এ আর বি, এ আর বি, এ আর বি এর মধ্যে যুক্ত, অর্থাৎ একই পয়েন্টের সঙ্গে রোধগুলো যুক্ত। তাহলে এর যে পরবর্তী ছবি সেটা কেমন হতে পারে, এটা হলো আমাদের এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে এই রোধটা যুক্ত, আবার এ পয়েন্ট থেকে এই রোধটা যুক্ত, আবার এ পয়েন্ট থেকে এই রোধটা যুক্ত। প্রত্যেকটা রোধ হলো আর আর আর, এটা এ পয়েন্ট, এটা হলো আমাদের বি পয়েন্ট কমন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রদত্ত তিনটি রোধ তারা কোন সমবায়ে যুক্ত, তারা সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে লিখতে পারি যে প্রদত্ত রোধগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত, সমান্তরাল সমবায়ে যুক্ত। ওকে, তাহলে আমরা লিখব যে আমরা জানি সমান্তরাল সমবায়ে যুক্ত রোধের তুল্য যুক্ত রোধগুলির তুল্য রোধ কি হয়, 1/r = 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। আচ্ছা, এখানে প্রত্যেকটা রোধ আর 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 দেওয়া আছে, তাই এটাকে আমি আর ড্যাশ বলে দিলাম। তাহলে এটা হবে 1/r, r2টা হবে 1/r, এটা হবে 1/r। এবার লসাগু হয়ে গেল আর, 1 + 1 + 1 = 3/r। অতএব r ড্যাশ = r/3। এই হলো আমাদের তুল্য রোধ, এটাই বের করতে বলেছে। r/3 কোন অপশানে আছে, এটা আছে অপশান সিতে, অপশান সি। 12 আর উত্তর হয়ে গেলো আমাদের অপশান সি। আচ্ছা, এর একটা অনুরূপও আছে, অনুরূপটাতেও একটা চিত্র দেওয়া আছে, বলা হয়েছে প্রতিটি রোধের মান r, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে। তাহলে এখানেও আমরা ছবিটি করি আগে, এটা ক্লিয়ার করে দিলাম। এখানে আবার কি ধরনের ছবিটি দেওয়া আছে, 12 অনুরূপ, 12 অনুরূপ। এইটা, এইখানে একটা রোধ, এইখানে একটা রোধ, এখান থেকে এটা একটা রোধ,
আর এটা একটা রোধ, এটা বি পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, এটা ডি, এটা এ, আর এটা সি। ঠিক আছে, আর কি বলা আছে, প্রতিটি, এদিকে লিখছি, প্রদত্ত প্রতিটি রোধের মান সেটা হলো স্মল আর। এই হচ্ছে আমাদের কথা। এবার এ ও বি এর মধ্যে তুল্য রোধ আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, আগের যে অঙ্কটা সেখানে আমরা দেখেছিলাম এই যে ওয়্যারগুলো কানেক্টেড ছিল তার মধ্যে কোনো রকম রোধ ছিল না, কিন্তু এবার রোধ দেওয়া আছে। তাহলে এ পয়েন্টটাকে যদি আমরা স্টার্টিং ধরি, এখান থেকে কারেন্ট বের হবে, এবার এটা দু জায়গায় ভাগ হয়ে যাবে, তাই না? আবার এই পয়েন্টে গেলে আবার দুটো রাস্তা পাবে, এই পয়েন্টে গেলে আবার দু তিনটা রাস্তা পাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে। আমরা যদি দেখি এটা আর এটা, এই দুটো রোধকে, এই দুটো রোধ কোথায় কোথায় কানেক্টেড আছে, এই রোধের একটা প্রান্ত সি, একটা প্রান্ত ডি, এই রোধের একটা প্রান্ত সি, একটা প্রান্ত ডি। তাহলে সর্বপ্রথম আমাদের এই রোধ দুটোকে নিয়ে কাজ করতে হবে। বাকি বর্তনীটা একই রকম আঁকবো। এটা 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 আর আচ্ছা, এটাকে আমি কেমন করি, এটাকে এরকম করে দিলাম, এটা এটা হলো ডি, আর এই পয়েন্টটা হলো সি, আর এদিকে আরেকটা রোধ আছে, এটা হলো বি, এটা হলো আমাদের এ। তাহলে এটা আর এটা, এই দুটো রোধ সি আর ডি এর মধ্যে যুক্ত, তারা সমান্তরাল সমবায়ে যুক্ত। এবার আমরা দেখতে পাচ্ছি যে চিত্রানুযায়ী সি ও ডি বিন্দুর মধ্যে রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত। ঠিক আছে, তাহলে এর তুল্য রোধ কী হবে? অতএব তুল্য রোধ 1/r ইজিক্যাল টু 1/r প্লাস 1/r, যেহেতু প্রত্যেকটা রোধের মান কত দেওয়া হয়েছে, স্মল আর করে। তো কী হবে, r1 প্লাস 1 সমান সমান 2/r। অতএব r, আচ্ছা এটাকে আমি এক কাজ করছি, r1 বলছি, r1 ইজিক্যাল টু r/2। তাহলে প্রথম তুল্য রোধ আমরা এই দুটোর জন্য বের করলাম, সেটা হলো r/2। এরপরে বর্তনীটা কেমন হবে, এর পরের যে বর্তনী সেটা হবে এরকম, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এবার এই দুটো মিলে একটা রোধে পরিণত হলো। ঠিক আছে, এটা নিচে আসলো, এইটা, আর এইখানে একটা রোধ। ঠিক আছে, এটা হলো আমাদের ডি পয়েন্ট, এটা হলো তুল্য রোধ, এটাকে বলবো r1। আর বাকি প্রত্যেকটা রোধ, এটা আর, এটা আর, এটা আর। এটা এ পয়েন্ট, এটা হলো আমাদের ডি পয়েন্ট, সি পয়েন্ট এইখানে ছিল, সেটার আর আমাদের কাছে গুরুত্ব নেই। এবার দেখো যে এই যে এ আর ডি বিন্দু, এর মধ্যে এই দুটো রোধ, হ্যাঁ, এ আর ডি এর যে নিচের প্রান্ত, এই দুটো রোধ কিসে যুক্ত, এর মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে, তাহলে এটা শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে এইটুকু অংশ আগে আমরা সমাধান করে নেব। তাহলে লিখতে পারি যে চিত্রানুযায়ী এ ও ডি বিন্দুর মধ্যে, এ ও ডি বিন্দুর মধ্যে স্মল আর ও ক্যাপিটাল আর রোধ দুটি শ্রেণী সমবায়ে যুক্ত, শ্রেণী
সমবায়ে যুক্ত। অতএব তুল্যরোধ, এবার তুল্যরোধ কত হবে? শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তুল্যরোধ কত হয়? সরাসরি যোগ, এটাকে বললাম R2। এই দুটো রোধের জন্য যে তুল্যরোধ পাবো সেটা হয়ে যাবে R প্লাস R1, আর R1টা হলো R/2 সমান সমান, এটা হয়ে গেল তাহলে 2R প্লাস R/2 সমান সমান 3R/2। এই গেল আমাদের তুল্যরোধ। এর পরের বর্তনীটা কেমন হবে? এর পরের বর্তনী এ পয়েন্ট, এটা এই দুটো মিলে এবার আমরা পেলাম R2, এটা হলো R2, আর এইদিকে আরেকটা আছে R। তাহলে এটা স্মল r, এটা স্মল r, আর এটা হলো R2। এটা এ পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা বি পয়েন্ট। আচ্ছা, এবার আমরা কি করব? এই যে এডি এর মধ্যে এই দুটো রোধ, এবার আমরা দেখতে পাচ্ছি এ আর ডি এর মধ্যে কানেক্টেড। তাহলে এবার এরা সমান্তরাল সমবায়ে যুক্ত, কারণ কারেন্ট আলাদা আলাদা যাবে, এদের ভোল্টেজ এক। তাহলে এই দুটো রোধ স্মল r আর ক্যাপিটাল R2 কিসে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত। তো এইটুকু অংশ আবার আমি মুছে দিলাম। তাহলে লিখব যে এ ও ডি বিন্দুর মধ্যে স্মল r ও R2 রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। এই দুটো রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। অতএব তুল্যরোধ এটাকে বললাম R3। এই দুটো রোধের জন্য যে তুল্যরোধ পাবো সেটাকে আমরা বললাম R3। সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে কি হবে? 1/R3 = 1/R প্লাস 1/, এবার R2 এর মান কত? এটা 3R/2। এই 2টা চলে যাবে উপরে, তাহলে 1/R প্লাস 2/3R সমান করলে লসাগু হয়ে গেল 3R। তাহলে এখানে হবে 3 আর এখানে হবে 2, তার মানে হলো 5/3R। ঠিক আছে, এটা আমাদের ওটার কাজে লাগবে না। অতএব R3 = 3R/5। এই গেল আমাদের R3। তাহলে এই দুটো রোধের বদলে যে রোধটা পাবো সেটা হলো আমাদের এটা। তাহলে আমি কি করছি, এবার এটাকে ক্লিয়ার করে দিলাম। এটা এ পয়েন্ট, নিচে দেখা যাবে, দেখা যাবে। তাহলে এর পরের যে বর্তনী সেটা কেমন হবে? এটা এ পয়েন্ট, এই দুটোর বদলে এবার আমরা পাবো একটা রোধ, সেটাকে কি বলেছি? R3। এটা হলো R3, আর এইখানে আছে আরেকটা রোধ। এবার ডি পয়েন্টের গুরুত্ব আমাদের কাছে নেই। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হলো স্মল r, এটা R3, আর এটা হলো স্মল r। এবার এই দুটো রোধ কিসে যুক্ত? শ্রেণী সমবায়। তাহলে লিখতে পারি যে এ ও বি বিন্দুর মধ্যে R3 ও R রোধ শ্রেণী সমবায়ে যুক্ত। শ্রেণী সমবায়ে যুক্ত। অতএব তুল্যরোধ শ্রেণী সমবায়ে যুক্ত, তাহলে সরাসরি যোগ, এটাকে বললাম R ফাইনাল, এটাই লাস্ট আমাদের, তাই ফাইনাল বলছি। R3 প্লাস R প্লাস R। এবার R3 কত? এটা 3R/5 প্লাস R। তাহলে কত হয়ে যাবে? 3R প্লাস 5R মানে 8R। আচ্ছা, যোগ করে লিখে দিলাম by 5
সমান সমান 8r/5। তাহলে আমরা আর ফাইনাল কত পেলাম? এইটা 8r/5। কোন অপশানে আছে? 8r/5, এটা আছে অপশান এতে, অপশান এতে। আচ্ছা, উত্তরটা ক্যাপিটাল আর দিয়ে দেওয়া আছে। আমাদের যেহেতু বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা রোধের মান স্মল আর, তাই আমরা স্মল আর ধরেই করেছি। উত্তরটা এখানে ক্যাপিটাল আর দেওয়া আছে, তাতে কোনো সমস্যা নেই। এখানে যদি আমরা ক্যাপিটাল আর, প্রত্যেকটা রোধের মান যদি আমরা ক্যাপিটাল আর ধরতাম, তাহলে উত্তরটা ক্যাপিটাল আর দিয়ে বেরোতো। কেমন? এই গেল আমাদের 12 নম্বর অঙ্কের সমাধান অনুরূপ সহ। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? একটি তামার খণ্ড থেকে 5 mm বেসযুক্ত একটি তার প্রস্তুত করা হলো। একই ভরের অপর একটি তামার খণ্ড থেকে 1 mm বেসের অপর একটি তার তৈরি করা হলো। তার দুটি রোধের অনুপাত হবে 2.7, 16.1, 3.4, 9.1। আচ্ছা, এখানে দৈর্ঘ্য সম্পর্কে কিছু বলা নেই, তার বদলে কি বলা হয়েছে যে একই ভরের তামার তার খণ্ড থেকে একটা 5 mm বেসযুক্ত তার প্রস্তুত করা হয়েছে, আর একটা 1 mm বেসযুক্ত তামার তার তৈরি করা হয়েছে। কেমন? দৈর্ঘ্য সম্পর্কে বলা নেই, শুধুমাত্র বলা হয়েছে একই ভরের, তাই না? তাহলে কীভাবে আমরা এটার সমাধান করব? আমরা জানি যে আর ইজিক্যাল টু রো L/A। হ্যাঁ, যেহেতু ব্যাস দেওয়া আছে, তাই আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো বের করতে পারবো। চলো তাহলে সমাধান করি। কোশ্চেন নম্বর এটা হয়ে গেল 13। সর্বপ্রথম আমরা লিখব যে আমরা জানি রোধ আর ইজিক্যাল টু রো L/A। ওকে, এবার প্রদত্ত কোশ্চেনটাতে আমাদের একই ভরের তার নেওয়ার কথা বলা হয়েছে, তাই না? এবার আমরা কি করতে পারি যে এদিকে আগে আমি কিছু লিখছি যে আমরা জানি আয়তন ভি ইজিক্যাল টু কী হবে? ভি ইজিক্যাল টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। অতএব এল সমান সমান কী হয়? এল সমান সমান হয় V/A। এবার এল এর জায়গায় যদি V/A আমরা বসাই, বা আর ইজিক্যাল টু রো V/A.A, এখানে একটা এ ছিল, তাহলে কি হলো? রো V/A স্কোয়ার। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমরা কি জানি যে ঘনত্ব D ইজিক্যাল টু হয় M/V। অতএব V সমান সমান কী হবে? এখানে যেহেতু V আছে, V সমান সমান হবে M/D। আয়তন সমান সমান ভর বাই ঘনত্ব। তাহলে আমাদের এই রাশিমালাটা পাওয়া যাবে রো ভি এর জায়গায় M/D, M ডিটার নিচে আর A এর স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, এবার ভর দিয়ে আমরা আমাদের যে টার্ম রোধের মান সেটা পেয়ে গেছি, কারণ আমাদের প্রদত্ত কোশ্চেনে ভরের কথা বলা হয়েছে যে তার দুটো নেওয়া হবে, তাদের ভর এক, তাই না? আচ্ছা, এরপরে আমাদের যে ব্যাস, একই ভরের তার দুটোর ব্যাস সেটা দেওয়া ছিল। কি কি দেওয়া আছে? যে প্রথম ক্ষেত্রে বা প্রথম তারের ব্যাস সেটা দেওয়া আছে 5 mm, আর দ্বিতীয় তারের ব্যাস এটা দেওয়া হয়েছে 1 সেন্টিমিটার। এইটুকু তথ্য দেওয়া আছে, আমাদের রোধের অনুপাত বের করতে হবে। আচ্ছা, এই যে তামার তার দুটো, তার যে রোধাঙ্ক, ঘনত্ব এবং ভর এটা তো একই হবে, সেটা ভর তো একই হবে বলাই আছে, আর রোধাঙ্ক ঘনত্ব একই হবে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা বলতে পারি যে উক্ত তামার তারের খণ্ড, উক্ত তামার তারের জন্য কি কি এক হবে? ভর, রোধাঙ্ক ও ঘনত্ব
হবে সমান, তাই না? এবার চেঞ্জ কি হয়েছে, শুধুমাত্র ব্যাসটা। প্রথম ক্ষেত্রে ব্যাস 5 mm, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাস হচ্ছে 1 mm। তাহলে এক কাজ করছি, আমরা এই ব্যাসটাকে আমরা বলে দিলাম D1, এই ব্যাসটাকে আমি বলে দিলাম D2, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি কি করছি যে প্রথম তারের জন্য এইখানে এবার আমি লিখছি প্রথম তারের জন্য R1, রো তো একই থাকবে, ভর একই, ঘনত্ব একই, ক্ষেত্রফল তার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল কী হয়, পাই আর, ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার, তার উপরে আছে স্কোয়ার, রো এম ডি পাই স্কোয়ার। এবার আর, এটা দেওয়া আছে আমাদের ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে, D/2। তাহলে এটা হলো আমাদের D1/2 ব্যাসার্ধ, তার উপরে স্কোয়ার আর তার উপরে স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে 4। হ্যাঁ, ডাবল স্কোয়ার, স্কোয়ারটা ভেঙে দিলে হয়ে যাবে 2 2 4। ঠিক, তাহলে এটা এরকমই থাক, ক্যালকুলেশন শেষে করব। এরপরে দ্বিতীয় তারের জন্য, দ্বিতীয় তারের জন্য যদি আমরা এই সমীকরণটা লিখি, এটাকে বললাম R2 = রো এম ডি পাই আর স্কোয়ার, তার স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখানেও আমরা কি করছি, রো এম ডি একই থাকলো, পাইটাকে পাইয়ের স্কোয়ার লিখে দিলাম। আচ্ছা, হোল স্কোয়ারটা তুললে, আর এটা হলো R⁴। এবার এখানেও ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ তাহলে কি হবে, ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের D/2, D2/2, তার উপরে 4। তারপরে আবার ইউনিটটা চেঞ্জ করারও ব্যাপার আছে। এটা যেহেতু mm এ আছে, এটাকে আমরা সেন্টিমিটারে করে নেব। তাহলে সেন্টিমিটারে করলে কি হবে, 0.5 10 দিয়ে ভাগ সেন্টিমিটার, তাহলে দুটোই CGS হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এরপরে আমি করছি R2/R1। কি করতে বলেছে, এটা কোশ্চেন নম্বর 13। রোধের অনুপাত R1/R2 করতে হবে তাহলে। হ্যাঁ, এবার এখানে করলাম তাহলে R1/R2 যদি আমরা করি, তাহলে এই রাশিমালাগুলো হবে উপরে আর এই রাশিমালাগুলো হবে নিচে। তাহলে উপরের ভগ্নাংশ আগে লিখলাম EM/D পাই স্কোয়ার D1 এর স্কোয়ার বাই 2 এর পাওয়ারে 4। D1 এর পাওয়ারে 4 আর 2 এর পাওয়ারে 4, ঠিক আছে? স্কোয়ার না, তারপরে ইনটু, এবার এটা নিচের ভগ্নাংশ, এটা যাবে উল্টে, তাহলে কি হবে, D পাই স্কোয়ার D2⁴ বাই 2 এর পাওয়ারে 4, ঠিক আছে? এরপর হলো আমাদের EM। এবার কি কি কাটবে, এই EM এর সঙ্গে EM কেটে যাবে, D পাই স্কোয়ার সঙ্গে D পাই স্কোয়ার কেটে যাবে। আচ্ছা, তাহলে উপরে কি থাকলো, এটা, নিচে থাকলো এটা। অতএব R1/R2 = এটাকে, এটা উপরের ভগ্নাংশ, এটা নিচের ভগ্নাংশ, তাহলে উপরের ভগ্নাংশ লিখলাম আমি D⁴ বাই 2⁴, আর নিচের ভগ্নাংশ উল্টে যাবে 2⁴ বাই D1⁴। এইবার আবার কি হলো, এই 2⁴ আর 2⁴ কেটে গেল, শুধু থাকলো D2/D1 এর পাওয়ারে 4, দেখা যাচ্ছে D2/D1 পাওয়ার 4। এইবার এই জায়গাগুলো ক্লিয়ার করে দিলাম। তাহলে
1/r2 আমরা পেলাম d2/d1 পাওয়ারে 4। এবার ভ্যালু বসাবো, আর d2 মানে হলো 1 আর d1 মানে 0.5, তাহলে 1/0.5 এর পাওয়ারে 4। ঠিক আছে, এবার এটা দশমিকটা তুলে দিলে এখানে 10, এটাকে কাটলে হবে আমাদের 2 2^4। অতএব r1/r2 = 2^4 মানে 16। আচ্ছা, এখানে একটা 1 নিয়ে নিতে হবে, তাহলে আমাদের হলো উত্তরটা 16/1। অতএব r1 অনুপাত r2 = 16:1। এই হলো আমাদের উত্তর। এটা আছে 16:1 অপশান বিতে, কমন। এই গেল আমাদের 13 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা দেখব 13-র অনুরূপ। কি বলা হয়েছে, 5 mm বেসের একটি তার থেকে একটি তামার খণ্ড তৈরি করা হলো এবং 2 mm বেসের অপর একটি তার থেকে একই ভরের অপর একটি তামার খণ্ড থেকে তৈরি করা হলো। তার দুটি রোধের অনুপাত হবে। আচ্ছা, এই অঙ্কটা একই রকমের, তাই না? আগেরটাতে যেমন আমরা করলাম 5 mm বেসযুক্ত একটি তার তৈরি করলাম একটি তামার খণ্ড থেকে, এবং আরেকটা 1 mm বেসযুক্ত। এইখানে শুধুমাত্র 1 mm এর জায়গায় 1 সেন্টিমিটারের জায়গায় 2 mm এর ব্যাসের একটি তার একই ভর তামার খণ্ড থেকে তৈরি করা হয়েছে। তাহলে এটা একদম সেম হবে অঙ্কটা, তাই এটা তোমাদের হোম টাস্ক থাকছে, তোমরা সমাধান করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কমন। তাহলে আমি চলে গেলাম নেক্সট অঙ্ক, কোশ্চেন নম্বর 14তে কি বলা হয়েছে, প্রদত্ত উপায়ে 1 ওহম ও 2 ওহম রোধ দ্বারা গঠিত একটি অসীম বর্তনী গঠন করা হলো। নগণ্য অভ্যন্তরীণ রোধযুক্ত 6 ভোল্ট বিভবের একটি ব্যাটারিকে এ ও বি বিন্দুর মধ্যে লাগানো হলো। এ ও বি বিন্দুর মধ্যে কার্যকরী রোধের মান ওহম এককে কত হবে? 2, 4, 6, 8। আচ্ছা, এটা খুব ভালো একটা অঙ্ক, যেখানে অসীম বর্তনী থেকে কিভাবে আমরা তুল্য রোধ বের করতে পারি সেটা এবার আমরা জানব। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার করে দিলাম। আগে আমরা ছবিটা করি কিভাবে দেওয়া আছে, যে এটা হলো আমাদের এ পয়েন্ট, এইখানে এবার ব্যাটারি, এটা বি পয়েন্ট, এইখানে একটা রোধ 1 ওহম, এইখানে একটা রোধ 2 ওহম, এটা বি পয়েন্ট। তারপরে এখানে একটা রোধ 1 ওহম, এইখানে আবার 2 ওহম, এইখানে আবার 1 ওহম, এইখানে 2 ওহম, এইখানে 1 ওহম, এইখানে 2 ওহম। ঠিক আছে, 1, 2, 3, 4 হয়ে গেছে। আর এদিকে এবার অসীম পর্যন্ত বিস্তৃত, এটা অসীম। এইটা হলো আমাদের এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, ব্যাটারি 6 ভোল্ট, এটা 1 ওহম, এটা 1 ওহম, 1 ওহম, এটাও 1 ওহম, এটাও 1 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটাও 2 ওহম। আর কিছু দেওয়া নেই। এই সার্কিটের বলা হয়েছে যে এ ও বি বিন্দুর মধ্যে কার্যকরী তুল্য রোধ কত। ঠিক আছে, কোশ্চেন নম্বর 14। এবারে এই দুটো পয়েন্ট যদি এ বি হয়, তাহলে আমরা ধরে নেব যে এই জায়গায় আরেকটা পয়েন্ট, সেটা হলো সি আর ডি। তাহলে আমরা কি লিখব, যে সর্বপ্রথম লিখব, ধরি এই যে অসীম রোধযুক্ত বর্তনীটা তৈরি হবে 1 ওহম 2 ওহম 1 ওহম 2 ওহম 1 ওহম 2 ওহম, এইভাবে যে বর্তনীটা তৈরি হয়েছে তার একটা তো তুল্য রোধ থাকবে। সেই তুল্য রোধটা ধরে নিলাম আমরা ক্যাপিটাল আর। তাহলে লিখব, ধরি অসীম রোধযুক্ত বর্তনীর
তুল্য রোধ অসীম সংখ্যক, আচ্ছা এটা সংখ্যক লিখি, অসীম সংখ্যক রোধ যুক্ত বর্তনীর তুল্য রোধ সেটা হলো ক্যাপিটাল আর। আমি তুল্য রোধ ধরে নিলাম ক্যাপিটাল আর। এইবার এ পয়েন্ট ও বি পয়েন্ট এর ডান দিকে অসীম সংখ্যক 1 ওহম 2 ওহম রোধ আছে, তাই না? এবার যদি আমরা সি পয়েন্ট আর ডি পয়েন্ট থেকে দেখি, সি পয়েন্ট আর ডি পয়েন্ট, যেমন এ পয়েন্ট আর বি পয়েন্টের ডান দিকে অসীম সংখ্যক রোধ ছিল, সেরকমই সি পয়েন্ট আর ডি পয়েন্ট এর ডান দিকেও কি থাকবে? অসীম সংখ্যক রোধ থাকবে। তাহলে অসীম সংখ্যক রোধ যদি থাকে তাহলে এরও রোধ কত হওয়া উচিত? অসীম সংখ্যক রোধযুক্ত বর্তনীর যে তুল্য রোধ সেটা আমরা কত ধরে নিলাম? আর। তাহলে এখান থেকে এর ডান দিকে যতগুলো রোধ থাকবে তার জন্য বর্তনীর রোধ কত হবে? আরই হবে। তাহলে আমরা বলতে পারি যে বর্তনীর সি ও ডি বিন্দুর ডান দিকেও অসীম সংখ্যক রোধ আছে। ফলে সি ও ডি বিন্দুর ডান দিকের তুল্য রোধ এটা হয়ে যাবে ক্যাপিটাল আর। এটা যদি ক্যাপিটাল আর হতে পারে এ আর বি বিন্দুর ডান দিকের তুল্য রোধ, তাহলে সি আর ডি বিন্দুর ডান দিকের তুল্য রোধ কত হয়ে যাবে? ক্যাপিটাল আর। তাহলে এখন আমাদের বর্তনীটা কেমন হবে? এ পয়েন্ট, এইখানে ব্যাটারি, এটা বি পয়েন্ট, এইখানে একটা 1 ওহম রোধ, এখানে একটা 2 ওহম রোধ, ঠিক আছে? আর এটা হলো আমাদের সি, এটা হলো ডি। আর সি আর ডি বিন্দুর এই যে ডান দিকের এই ডান দিকের সমস্ত রোধগুলির জন্য তুল্য রোধ আমরা কত ধরে নিলাম? সেটা হচ্ছে ক্যাপিটাল আর। এইটা হলো ক্যাপিটাল আর। এটা 2 ওহম, এটা 1 ওহম। তাহলে এর পরবর্তী যে বর্তনী সেটা হলো এইটা, ঠিক আছে? এর পরবর্তী বর্তনী হলো আমাদের এইটা। এবার এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ব্যাটারি 6 ভোল্ট। এবার এই বিন্দুর এখান থেকে কারেন্ট যাবে, এইখানে এসে কারেন্টটা দুটো রাস্তা পাচ্ছে, একটা এই পথে যেতে পারে আর একটা এই পথে যেতে পারে। ফলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে রোধগুলি যুক্ত আছে তাদের মধ্যে কারেন্ট হচ্ছে, কারেন্ট ভাগ হলে আমরা জানি রোধগুলো কোন সমবায়ে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়ে। তাহলে এই 2R আর আর এই যে রোধ দুটো তারা কোন সমবায়ে যুক্ত? সমান্তরাল সমবায়ে। তাহলে আমি লিখব এবার যে সি ও, আচ্ছা এই কাজটা আমি এদিকে করে নিচ্ছি তাহলে সুবিধা হবে, যে সি ও ডি বিন্দুর মধ্যে অবস্থিত 2 ওহম ও ক্যাপিটাল আর রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। অতএব তুল্য রোধ, এটাকে বললাম আর ইকুইভ্যালেন্ট, সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে 1/r ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু 1/2 প্লাস 1/r। লসাগু করলে হলো 2r, এটা হলো r প্লাস 2। অতএব r ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু 2r/r প্লাস 2। এটা গেল আমাদের r ইকুইভ্যালেন্টের মান। দেখা যাচ্ছে r ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু 2r বাই r প্লাস 2। তাহলে এইটুকু অংশের জন্য আমরা এইটা ভ্যালু পেলাম রোধের। তাহলে
বাকি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ নগণ্য সেটা বলে দেওয়া হয়েছে। একটা রোধ আছে এটা, আর এর বদলে আমরা একটা রোধ পেলাম হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। তাহলে এর পরবর্তী যে বর্তনী সেটা কেমন হবে, এ পয়েন্ট এটা, এইখানে একটা রোধ, তারপরে এইখানে একটা রোধ, এই দুটোর বদলে আমরা পেলাম এটা আর ইকুইভ্যালেন্ট, আর তারপরে এইভাবে এখানে আর কোনো রোধ নেই। ঠিক আছে, এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। এটা হচ্ছে ব্যাটারি 6 ভোল্ট, এটা আর ইকুইভ্যালেন্ট, আর এটা 1 ওহম। এখন যে বর্তনী তার তুল্যরোধ কত হবে? অতএব এখন বর্তনীর তুল্যরোধ, বা আমরা বলতে পারি এ ও বি বিন্দুর রোধ শ্রেণী সমবায়ে যুক্ত, এটাকে বললাম আর ফাইনাল। শ্রেণী সমবায়ে যুক্ত হলে কি হবে, সরাসরি যোগ 1 প্লাস আর ইকুইভ্যালেন্ট কত, এটা 2r বাই আর প্লাস 2। ঠিক আছে, এবার আমাদের যে এই আর ফাইনাল, ঠিক আছে, আর ফাইনাল অর্থাৎ আমরা শেষ পর্যন্ত অসীম সংখ্যক বর্তনীর যে তুল্য রোধ সেটা কত ধরে নিয়েছি, আবার সেটা ধরে নিয়েছি আর। অতএব এটা সমান সমান আবার কত হবে, আর, আর ফাইনালটা আবার আর, তাই না, যেহেতু অসীম সংখ্যক বর্তনীর যে তুল্য রোধ সেটা আমরা আর ধরে নিয়েছি, এটাই তো আর ফাইনাল। তাহলে এটা হলো 1 প্লাস 2r বাই আর প্লাস 2। এটাকে এবার আমরা লসাগু করে দিলাম, তাহলে এটা হবে আর প্লাস 2 প্লাস 2r বাই আর প্লাস 2। এরপরে আমাদের জায়গা লাগবে, তাই আমি কি করলাম, এই ছবিটা ক্লিয়ার করে দিলাম। তারপরে এইখানে এবার আমরা কোণাকুনি গুণ করে দেব, এটার সঙ্গে এটা গুণ, মানে আর গুণ হবে আর প্লাস 2, আর এদিকে থাকবে 3r প্লাস 2, বা আর স্কোয়ার প্লাস 2r ইজিক্যাল টু 3r প্লাস 2। সবগুলো এদিকে নিয়ে আসবো, আর স্কোয়ার প্লাস 2r মাইনাস 3r প্লাস 2, তারপর আর স্কোয়ার মাইনাস আর প্লাস 2। আচ্ছা, সবগুলো এদিকে নিয়ে আসলে এটা হবে 0, এটা হবে 0। এবার এটা করবো মিডিল টার্ম, 2কে 1 1, 2কে 1 করতে হবে, তাহলে 2 দিয়ে যাব, হ্যাঁ, এটাও মাইনাস হবে, তাই তো, এটাও মাইনাস হবে, এই সাইড থেকে দুটোকেই নিয়ে আসছি তাই মাইনাস হবে। তাহলে এটা হলো আর স্কোয়ার মাইনাস 2r প্লাস আর মাইনাস 2 ইজিক্যাল টু 0। এবার আর কমন নিব, তাহলে থাকবে আর মাইনাস 2, এখানে 1 কমন নিব, আর মাইনাস 2 ইজিক্যাল টু 0। এটা ক্লিয়ার করে দিলাম, বা আর মাইনাস 2 আর আর প্লাস 1 ইজিক্যাল টু 0। অতএব আমরা বলতে পারি আর ইজিক্যাল টু 2 और r इजिकल टू -1। এবার রোধ নেগেটিভ হতে পারে না, নেগেটিভ হতে পারে না, অতএব আর এর যে মান সেটা হবে 2 ওহম। আর এর মান কত হবে, 2 ওহম। এটা কোন অপশানে আছে, আর এর মান 2 ওহম 14, এটা আছে অপশান এ, এটা আছে অপশান এ, বোঝা যাচ্ছে, অপশান এ। চলো ঠিক আছে, তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম কত, 2 ওহম। এবার আমরা যাব কোশ্চেন নম্বর 15। কী বলা হয়েছে, আর রোধের একটি বর্তনীকে n সংখ্যক অনুরূপ কোষের সঙ্গে যুক্ত করা হলো। কোষগুলির শ্রেণী বা সমান্তরালে যেভাবে যুক্ত করা হোক না কেন উভয় ক্ষেত্রেই বর্তনীর মধ্য দিয়ে সমান তড়িৎ প্রবাহিত হয়। প্রত্যেকটি কোষের অভ্যন্তরীণ রোধ আর প্রদত্ত যে সম্পর্কটি সঠিক তা হলো, আচ্ছা কোন সম্পর্কটি সঠিক, স্মল আর আর ক্যাপিটাল আর এর মধ্যে, তাই না, 4টা অপশান দেওয়া আছে। প্রদত্ত আমাদের কি দেওয়া আছে,
বর্তনীর বহির্রোধ সেটা হলো ক্যাপিটাল আর। কোষ কতগুলো, সেটা হচ্ছে n সংখ্যক। প্রত্যেকটির অভ্যন্তরীণ রোধ কত, অভ্যন্তরীণ রোধ সেটা হলো স্মল আর। এবার এদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে দেখব, যে যে প্রবাহ মাত্রা পাওয়া যাবে শ্রেণী সমবায়ে যুক্ত করে দেখব একই প্রবাহ মাত্রা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা দুটো পার্ট করে নিলাম, একদিকে আমরা করব শ্রেণী সমবায় আর একদিকে করব সমান্তরাল সমবায়। এইখানে আমি লিখলাম তাহলে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের জন্য আমরা কি পাবো, শ্রেণী সমবায়, আর এদিকে আমরা করব সমান্তরাল সমবায়। ঠিক আছে, শ্রেণী সমবায় আর ওইদিকে আমরা করব সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ে যখন আমরা কোষগুলোকে যুক্ত করব, তাহলে তুল্য রোধ কত হবে, তুল্য রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করলে ক্যাপিটাল আর প্লাস এন আর, কারণ এন সংখ্যক আমরা সেল যুক্ত করব, প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ আর, তাহলে এন সংখ্যকটার এন আর, তাহলে তুল্য রোধ হয়ে গেল শ্রেণী সমবায়ের জন্য ক্যাপিটাল আর প্লাস এন আর। এবং তুল্য তড়িৎচালক বল, মোট তড়িৎচালক বল সেটা কত হবে, এন ই, এন সংখ্যক শ্রেণী সমবায়ে যুক্ত করলে মোট তড়িৎচালক বল হবে এন ই। অতএব প্রবাহ মাত্রা I1 বললাম এটাকে, সেটা হবে তড়িৎচালক বল এন ই বাই রোধ ক্যাপিটাল আর প্লাস এন আর। এটাকে আমি বললাম 1 নম্বর। এবার সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ের জন্য তুল্য রোধ কী হবে, আমাদের যে সেলগুলো ব্যাটারিগুলো তাদেরকে এবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, আর এর যে তুল্য রোধ সেটা বর্তনীর সঙ্গে শ্রেণীতে যুক্ত থাকে। মানে ব্যাপারটা হলো এরকম যে এইখানে একটা সেল, 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 এইভাবে এন সংখ্যক সেল যুক্ত আছে। তারপরে কি হয়েছে, এটার সঙ্গে একটা বহির্রোধ, এটার সঙ্গে একটা বহির্রোধ যুক্ত আছে। তাহলে বহির্রোধটা কিভাবে যুক্ত আছে, শ্রেণী সমবায়, এটাকে বললাম ক্যাপিটাল আর, আর এদের প্রত্যেকটার যে অভ্যন্তরীণ রোধ সেটা হয় স্মল আর করে। তো শ্রেণী সমবায়ের ছবিটা প্রয়োজন নেই, আমরা এক্ষেত্রে লিখব যে তুল্য রোধ। আচ্ছা, এর জন্য তুল্য রোধ বের করতে গেলে আমাদের আগে এই ব্যাটারিগুলোর তুল্য রোধ কত সেটা বের করতে হবে। তাহলে সমান্তরাল সমবায়ে যদি এন সংখ্যক রোধ যুক্ত থাকে তাহলে তুল্য রোধ কত হয়, তাহলে আমরা লিখব সর্বপ্রথম যে সমান্তরাল সমবায়ে যুক্ত কোষগুলির তুল্য রোধ 1/r equivalent is equal to 1/r plus 1/r plus 1/r plus ডট 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 করে n/r পর্যন্ত n সংখ্যক কোষ যুক্ত আছে স্মল আর। আচ্ছা, এরপরে লসাগু তো আর হবে, এগুলো 1 + 1 + 1 কত দূর পর্যন্ত চলবে, n পর্যন্ত। এর যোগফল কত হবে, সেটা হবে nr। অতএব r ইকুইভ্যালেন্ট আমরা কত পেলাম, সেটা পাবো r/n কমন।
আচ্ছা, তাহলে এর জন্য আমরা তুল্যরোধ কত পেয়ে গেলাম, এটা। এবার বর্তনীর তুল্যরোধ কত হবে, অতএব বর্তনীর তুল্যরোধ, বর্তনীর সঙ্গে এই রোধগুলো মানে ইকুইভ্যালেন্ট রোধটা শ্রেণী সমবায়যুক্ত, তাহলে বর্তনীর তুল্যরোধ হয়ে যাবে ক্যাপিটাল আর প্লাস আর বাই এন সমান সমান এন আর প্লাস আর বাই এন। ঠিক আছে। আচ্ছা, বর্তনীর তড়িৎচালক বল কত হবে, দেখো প্রত্যেকটার জন্য ভোল্টেজটা কত সমান, তাহলে বর্তনীর তড়িৎচালক বল হবে শুধুমাত্র একটা কোষের যে তড়িৎচালক বল তার সমান। বর্তনীর তড়িৎচালক বল সেটা হবে শুধুমাত্র এরপরে আমরা বের করব, তাহলে এটা ক্লিয়ার করে দিলাম। অতএব বর্তনীর প্রবাহ মাত্রা এই সমান্তরাল সময়ের ক্ষেত্রে তাহলে কত হবে, প্রবাহ মাত্রা এটাকে বললাম I2, তড়িৎচালক বল E বাই মোট রোধ এটা এন আর প্লাস আর বাই এন, এই এনটা চলে যাবে উপরে, তাহলে হলো এন ই বাই এন আর প্লাস আর, এটাকে আমি বললাম 2 নম্বর। এরপরে প্রশ্নানুযায়ী আমাদের কি বলা হয়েছে, I1 আর I2 হবে সমান। তারপরে লিখব যে প্রশ্নানুযায়ী I1 ইজিক্যাল টু I2, এটা সমান সমান এটা হলো স্মল আর। তাহলে এন ই বাই ক্যাপিটাল আর প্লাস এন আর ইজিক্যাল টু এন ই বাই এন ক্যাপিটাল আর প্লাস আর, এটার সঙ্গে এটা কেটে গেল, অতএব আমরা বলতে পারি এটা সমান সমান এটা আর প্লাস এন আর ইজিক্যাল টু এন আর প্লাস স্মল আর। এবার কি করছি, এটাকে এই পারে নিয়ে যাও, বা এন আর মাইনাস আর ইজিক্যাল টু এন আর মাইনাস আর, বা এন মাইনাস ওয়ান আর ইজিক্যাল টু এন মাইনাস ওয়ান ক্যাপিটাল আর। তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, থাকলো স্মল আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর। তাহলে কোন শর্তে আমরা বলতে পারবো যে এন সংখ্যক যে সেল তাদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করি আর শ্রেণী সমবায়ে যুক্ত করি, যদি বহির্বর্তনীয় রোধ আর হয়, প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর হয়, তাহলে প্রবাহ মাত্রা সমান পাবো। তার শর্তটা হচ্ছে প্রত্যেকটা কোষের যে অভ্যন্তরীণ রোধ সেটা বহির্বর্তনীয় রোধের সমান হতে হবে, স্মল আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর। সেটা আছে অপশান সিতে, অপশান সি। 15 নম্বর উত্তর হয়ে গেল অপশান সি। আমি শুরু করছি কোশ্চেন নম্বর 16। কি বলা হয়েছে, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট এর সঙ্গে 10 ওহম এর একটি রোধ যুক্ত করলে কোষের পাত দুটির মধ্যে বিভব পার্থক্য হয় 1.6 ভোল্ট। কোষটির অভ্যন্তরীণ রোধ ও নষ্ট বিভব হবে। আচ্ছা, অভ্যন্তরীণ রোধ ও নষ্ট বিভব আমাদের বের করতে হবে। একটি কোষের তড়িৎচালক বল আর এর সঙ্গে বহিরোধ, বিভব পার্থক্য, অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট বিভব নির্ণয় করতে হবে। কোশ্চেন নম্বর 16 প্রদত্ত আমাদের কি দেওয়া আছে, তড়িৎচালক বল ই ইজিক্যাল টু 2 ভোল্ট, বহিরোধ আর কত দেওয়া হয়েছে 10 ওহম, আর বহিরোধ যুক্ত করলে কোষটির বিভব পার্থক্য হয়। আবার ভিও দেওয়া আছে 1.6 ভোল্ট। আমাদের নির্ণয় করতে হবে অভ্যন্তরীণ রোধ আর নষ্ট ভোল্ট IR সেটা কত, হ্যাঁ নষ্ট ভোল্ট IR সেটা কত, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা কি করব, যে আমরা একটা সম্পর্ক জানি, ই ইজিক্যাল টু কি হয়, ক্যাপিটাল IR প্লাস স্মল IR, এটাকে আমরা লিখতে পারি ভি ইজিক্যাল টু IR, ই ইজিক্যাল টু ভি প্লাস IR। তো
এইখান থেকে যদি আমরা স্মল আর বের করতে চাই কমন, তাহলে আমাদের ভি দরকার, ভি তো আছে, তাহলে আই দরকার, আই দরকার। এবার আই আমরা কীভাবে পাবো? আবার ওহমের সূত্রানুযায়ী আমরা জানি, ওহমের সূত্রানুযায়ী ভি ইজিক্যাল টু আই আর, অতএব আই ইজিক্যাল টু ভি বাই আর। ভি কত? এটা 1.6, আর কত? এটা। তাহলে কত হলো? 10 দিয়ে আরও ভাগ করলে 0.16 এম্পিয়ার। আই আমরা পেয়ে গেলাম। ই জানি, তাহলে আমাদের নির্ণয় করতে হবে এবার আর। তাহলে ই মাইনাস ভি ইজিক্যাল টু আই আর, বা আর ইজিক্যাল টু ই মাইনাস ভি বাই আই। ই কত? 2, নিচে লিখি 2। ভি কত? এটা 1.6। আই কত? এটা 0.16। তাহলে এটা হলো 0.4 আর এটা হলো 0.16। দশমিক তুলে দিলে উপরে থাকবে 40। তাহলে এটা হলো 40/16। উত্তর কি আছে? 40/16। আচ্ছা, দশমিক দিয়ে দেওয়া আছে, তাহলে ভাগ করতে হবে। 40কে 16 দিয়ে ভাগ, 2 বারে যাবে 32, 8, দশমিক নিব 0, 16 5 80। তাহলে উত্তর হলো 2.5। কী বের করছি আমরা? অভ্যন্তরীণ রোধ, নষ্ট ভোল্ট, অভ্যন্তরীণ রোধ। তাহলে উত্তর বেরোবে ওহমে, 2.5 ওহম। এটা হলো আমাদের অভ্যন্তরীণ রোধ। এবার নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট সমান সমান আই আর। অতএব নষ্ট ভোল্ট আই আর সমান সমান, আইটা বের করেছি তাই না, এটা 0.16 ইন্টু আর হলো আমাদের 2.5। তাহলে এটা বের হবে বিভবে। এবার যদি গুণ করি 2.5 আর 0.16, 0.16 গুণ করব, তাহলে কত হলো? 6 5 30, 6 5 30, 12, 3 15, এটা হয়ে গেল 25। এটাকে আমি করলাম 0.16 এদিকে, এটা 0 5 2 10, এটা হলো 4। এবার 3 ঘুরে দশমিক, এটা 0.4। তাহলে এটা হলো আমাদের 0.400 ভোল্ট। অপশান কি আছে? একটা আছে, একটা উত্তর হলো আমাদের 2.5 আর 0.4। 0.4। এটা আছে অপশান বিতে, অপশান বি কমন। এই গেল 16। আচ্ছা, 16-র একটা অনুরূপও আছে, এটার উত্তর হয়ে গেল তাহলে আমাদের অপশান বি। ওকে, তারপর আমরা চলে যাব 16-র অনুরূপ। অনুরূপে কি বলা হয়েছে? 2.1 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট কোষকে 10 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে এর মধ্য দিয়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। কোষটির অভ্যন্তরীণ রোধ। আচ্ছা, এবার অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে। শুধু অভ্যন্তরীণ রোধ। আমাদের তড়িৎচালক বল দেওয়া আছে, বহিরোধ দেওয়া আছে, আর এবার কারেন্ট দেওয়া আছে। বিভব প্রভেদ দেওয়া নেই। এবার কারেন্টটাই দেওয়া আছে। 16-র অনুরূপ। ঠিক আছে, ই দেওয়া আছে 2.1 ভোল্ট। ই দেওয়া আছে 2.1 ভোল্ট। রোধ একই দেওয়া আছে। আর আই এটা হচ্ছে 0.2 এম্পিয়ার। এবার আমাদের নির্ণয় করতে হবে অভ্যন্তরীণ রোধ। আচ্ছা, তাহলে আই যদি দেওয়া থাকে, এবার আমরা কি জানি দেখো, যে ই ইজিক্যাল টু আই আর প্লাস আই আর। এখান থেকে আই কমন নিলাম, তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, অতএব ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইজিক্যাল টু ই বাই আই। অতএব আর ইজিক্যাল টু ই বাই আই মাইনাস আর। এটা তাহলে ই এর মান কত হলো? 2.1। আই এর মান কত? 0.2 মাইনাস আর
10, তাই না? তাহলে লসাগুই করে দিই। 0.2, এটা হলো 2.1 মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করলে থাকবে কি 0.2, না শুধু 2, 10 দিয়ে এটাকে গুণ করলে 2, তাহলে উত্তর হলো 0.1/0.2, দশমিক উঠে গেল। তাহলে 1/2, আর এর মান 1/2 কত দেওয়া আছে? 16, আচ্ছা ভাগ করে দিতে হবে। তাহলে এটা ভাগ করলে কত হয়? 0.5 ওহম। এটা আছে অপশান বিতে, 0.5 ওহম, অপশান বি। ওকে, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 17। 17তে কী বলা হয়েছে? চিত্রে প্রদর্শিত তড়িৎ বর্তনীতে U1 ও U2 কোষের তড়িৎচালক বল 4 ভোল্ট ও 8 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ যথাক্রমে 0.5 ওহম ও 1 ওহম, 4.5, 6 ও 3 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ও প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে? 4টা অপশান এখানে দেওয়া আছে। আচ্ছা, এটাও একটা ভালো অঙ্ক। তাহলে সর্বপ্রথম আমরা ছবিটি করার চেষ্টা করি। 16 হয়ে গেল, 17 যে ছবি দেওয়া আছে সেটা আগে করব। কীরকম ছবিটা দেওয়া আছে? এই হলো আমাদের একটা সেল, এটা নেগেটিভ, এটা পজিটিভ, আর এই হলো একটা সেল, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তারপরে এইখানে একটা রোধ, তারপরে এই দিকে একটা রোধ, তারপরে এইখানে একটা রোধ, এটা কানেক্টেড, এটা কানেক্টেড। এবারে নামগুলো, এটা E1, এটা E2, এটা R1, এটা R2, এটা হলো A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা B পয়েন্ট, আর এটা C পয়েন্ট, এটা C পয়েন্ট। এটা 4.5 ওহম, নিচেরটা 6 ওহম, আর এটা 3 ওহম, ঠিক আছে? হ্যাঁ, এই হলো আমাদের ছবি। আমাদের অনেক কিছুই বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যাটারি দুটো যে ডাইরেকশনে কারেন্ট পাঠাতে পারে সেটা কিন্তু একে অপরের অপোজিট। কোশ্চেন নম্বর কত? এটা 18, কোশ্চেন নম্বর 17, এটা কিন্তু একে অপরের অপোজিট। আর E1 কত দেওয়া হয়েছে আমাদের? E1 সেটা দেওয়া হয়েছে 4 ভোল্ট, আর E2 দেওয়া আছে 8 ভোল্ট, তাই না? E1 আর E2 4 ভোল্ট আর 8 ভোল্ট। তো যেহেতু ডাইরেকশন আলাদা, তাই আমরা সর্বপ্রথম নির্ণয় করে নেব যে প্রদত্ত বর্তনীর যে কার্যকর তড়িৎচালক বল সেটা কত। একে অপরের অপোজিটে হলে এরা কার্যকর তড়িৎচালক বল মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে বর্তনীর কার্যকর তড়িৎচালক বল E2 মাইনাস বড় থেকে ছোটটা করলাম, E1 ইজিক্যাল টু 8 মাইনাস 4 ইজিক্যাল টু 4 ভোল্ট। ঠিক আছে? বর্তনীর কার্যকর তড়িৎচালক বল যেটা কার্যকর তড়িৎচালক বল সেটাকে আমি বলে দিলাম E সমান 4 ভোল্ট। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের বর্তনীর কার্যকর তড়িৎচালক বল পেয়ে গেলাম। যদি আমরা কারেন্টটা বের করতে চাই তাহলে কারেন্ট এই ডাইরেকশানে আসবে, এটাকে বললাম আই কারেন্ট। এর মধ্য দিয়ে আই কারেন্ট যাবে, এইখানে এসে কারেন্ট দুই ভাগে হয়ে যাবে, এটাকে বললাম I1, এটাকে বললাম I2, এটাকে বললাম I1। তো এই দুটো যে রোধ তারা কোন সমবায়ে যুক্ত? যেহেতু কারেন্ট ভাগ হয়ে গেছে তাহলে এই দুটো রোধ সমান্তরালে যুক্ত। আগে এইটুকু অংশের তুল্য রোধ আমরা বের করি। তাহলে লিখব যে বর্তনীর 3 ওহম ও 6 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায়ে
যুক্ত। অতএব তুল্য রোধ কী হবে? 1/R ইকুইভ্যালেন্ট সমান সমান 1/3 প্লাস 1/6 ইজিক্যাল টু 6, 2 প্লাস 1 3/6। অতএব R ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু 6/3 সমান সমান 2 ওহম। আমরা এর যে তুল্য রোধ সেটা পেয়ে গেলাম 2 ওহম। তাহলে বাকি যে রোধগুলো দেওয়া আছে, এটা 4.5, এর জন্য আমরা পেয়ে গেলাম এটা। আর অভ্যন্তরীণ রোধটাও আমাদের দেওয়া ছিল, R1 সমান সমান কত দেওয়া আছে? R1 হচ্ছে যে 0.5 আর ওটা হচ্ছে 1। R1 হচ্ছে 0.5 ওহম আর R2 হচ্ছে 1 ওহম। 1 ওহম। এবার এই রোধ এই দুটোর ইকুইভ্যালেন্ট রোধ এবং এই রোধ সবগুলো শ্রেণী সমবায়ে যুক্ত। অতএব এখন লিখব আমরা যে বর্তনীর তুল্য রোধ, সেটা কি হবে? সেটা 4.5, এটাকে বললাম R, 4.5 প্লাস এই দুটোর জন্য আমরা কত পেলাম? 2, এটা প্লাস এটা 0.5 প্লাস 1 ওহম। তাহলে টোটাল হয়ে গেল আমাদের 6 আর 3 5 আর 3 8 ওহম। 5 আর 3 8। আচ্ছা, তাহলে তড়িৎচালক বল পেয়ে গেছি, রোধ পেয়ে গেছি, এবার প্রবাহ মাত্রা আইটা আমরা বের করতে পারবো। অতএব বর্তনীর যে প্রবাহ মাত্রা সেটা কত হবে? তড়িৎচালক বল ই বাই তুল্য রোধ, ই বাই আর ইকুইভ্যালেন্ট, আর ইটা কত? 4, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 8। তাহলে এটা হলো 1/2 সমান সমান 0.5 এম্পিয়ার। আই আমরা পেয়ে গেলাম 0.5 এম্পিয়ার। ওকে। এরপর কি করব? তাহলে আই যে কারেন্টটা সেটা এই 4.5 ওহম যে রোধ তার মধ্য দিয়েও যাবে, কারণ এটা শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট আমরা পেয়ে গেলাম। এরপরে এইখানে আমাদের কারেন্টটা বের করতে হবে। এইখানে কারেন্ট যাবে, এটা দুভাগে ভাগ হয়ে যাবে। বর্তনীর জন্য যে কারেন্ট সেটা এই দুটো কারেন্ট মিলে আবার এখানে আইতে পরিণত হবে। তাহলে এই দুটো পয়েন্টের আগে আমাদের ভোল্টেজ বের করে নিতে হবে, তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি কোনটাতে কত কারেন্ট পাস করবে সেটা বলতে পারবো। তাহলে আমরা এটা নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হলো কিউ পয়েন্ট। পি ও কিউ পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ লিখব। পি ও কিউ বিন্দুর বিভব প্রভেদ কত হবে? ভি ইজিক্যাল টু আই আর। আইটা কত? এটা আর কত? আর ইকুইভ্যালেন্ট কত আমরা বের করেছি এটার জন্য? 2 সমান সমান এই যে আর ইকুইভ্যালেন্ট 2। তাহলে এটা হলো 5 দুগুণে 10, 1 ভোল্টেজ হয়ে গেল 1 ওহম, 1 ভোল্ট, ওহম বলছি ভোল্ট। বিভব প্রভেদ হয়ে গেল এই পি আর কিউ বিন্দুর মধ্যে। তার মানে এই পি আর কিউ এর যে ভোল্টেজ সেটা এই রোধটাও পাবে, পি আর কিউ এর যে ভোল্টেজ সেটা এই রোধটাও পাবে। এইবার আমরা করব যে 3 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এবং 6 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত। একটা উত্তর হয়েছে আমাদের এটা। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার করে দিলাম। এইবার আমরা করব আগে 6 ওহম রোধের মধ্যে দিয়ে, 6 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I ইজিক্যাল টু ভি বাই আর। ভি ইজিক্যাল টু আই আর, আই ইজিক্যাল টু ভি বাই আর। ভিটা কত? ভিটা হচ্ছে আমাদের 1, আরটা হলো 6। তাহলে 1কে 6 দিয়ে ভাগ করে দেবো, তো তাহলে কত পাবো?
6 দিয়ে 1কে ভাগ করলে 0.01, তারপরে 4 0, তারপরে মোটামুটি 6 বারে 6 6 36, 6 36, তারপরে 4, আচ্ছা 4 4 করে চলতে থাকবে। তাহলে এটা 1.7 করে দিলাম আমি আসন্ন মানে। তাহলে এটা হচ্ছে 0.174 এম্পিয়ার। এবার 3 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, এটাকে বললাম, এটা ছিল I2, এটা I1, I1টা কত V/R। এবার V কত, ভিটা তো এটা এই যে 1 ভোল্ট, আর এবার R হচ্ছে 3, তাহলে 1কে 3 দিয়ে ভাগ করলে এটা সবাই জানে 0.333 এম্পিয়ার। আচ্ছা, তাহলে কারেন্ট এটা সব জায়গায় আমরা পেয়ে গেলাম। একটা উত্তর হলো আমাদের 0.5, একটা উত্তর হলো আমাদের 0.17, একটা উত্তর হলো আমাদের এটা। এবার আমাদের বের করতে বলেছে কারেন্ট, আমরা বের করে নিলাম অপশান অনুযায়ী। এটা মিলছে অপশান এ এর সঙ্গে। কমন কারেন্টগুলো কার সঙ্গে মিলবে? অপশান এ এর সঙ্গে। এবার কথা হলো যে এখানে প্রান্তীয় বিভব প্রভেদও নির্ণয় করতে বলেছে, কিন্তু আমরা যদি এই রোধগুলোর প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করি তাহলে উত্তরের সঙ্গে ম্যাচ করছে না, এবং এই অঙ্কটা বইয়েও দেওয়া ছিল। তাই বই থেকে আমি দেখেছি যে আসলে প্রান্তীয় বিভব প্রভেদ আমাদের রোধগুলোর নয়, আমাদের এই যে ইলেকট্রিক সেলগুলো আছে, ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারিগুলোর প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করতে বলেছে, তাহলে উত্তরটা ম্যাচ করবে। আমি সেটাই করে দিচ্ছি। আমরা এই রোধগুলোরও প্রান্তীয় বিভব প্রভেদ বের করতে পারতাম V=IR ফর্মুলাটা ব্যবহার করে। V=IR এই ফর্মুলা ব্যবহার করে আমরা প্রত্যেকটার প্রান্তীয় বিভব প্রভেদ বের করতে পারি। আমাদের বের করতে বলা হয়েছে আসলে E1 আর E2 এর সাপেক্ষে যে বিভব প্রভেদ সেটা কত হবে, বুঝে গেছে? এখানে একটা ট্রিক্স আছে, তার জন্যই আমরা এটা বের করব। এটা আমরা সিম্পলি এই ফর্মুলা ব্যবহার করে এই রোধের জন্য বিভব প্রভেদ বের করে নিতে পারি। তাহলে E1 ব্যাটারির দুই প্রান্তে বিভব প্রভেদ কত হবে? দেখো E1 আমাদের কারেন্ট এইভাবে আসছে, এইভাবে ঢুকছে, হ্যাঁ। তাহলে কারেন্ট সবসময় হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ যায়, তার মানে ব্যাটারির এই যে প্রান্তটা এটা তো অলরেডি হাই ভোল্টেজে আছে, এটা লো ভোল্টেজে আছে, আবার কারেন্ট এসে এর ভোল্টেজটা আরও বাড়িয়ে দিল। তো এই ক্ষেত্রে যে বিভব প্রভেদ এর ডিফারেন্স সেটা আরও বেড়ে যাবে, অর্থাৎ এখানে বিভব প্রভেদ E1 তো থাকবেই, প্লাস IR হয়ে যাবে। ওকে, তাহলে E1 ব্যাটারিটা কত ছিল? 4.5 ভোল্ট নাকি? প্রথমত ব্যাটারিটা ছিল আমাদের 4 ভোল্ট, সরি 4.5 না, প্রথমে ছিল 4 ভোল্ট, আর এখন IR এসে আরও সংযুক্ত হবে। আইটা কত? 0.5, আর আরটা কত? এখানে অভ্যন্তরীণ রোধ কত দেওয়া ছিল? এটাও 0.5, তাহলে হয়ে যাবে আমাদের এটা করলে 4.25 বিভব প্রভেদ ভোল্ট। এর বিভব প্রভেদ দেখো বেড়ে গেছে। ব্যাটারিটা নিজে কত? সেটা হচ্ছে 4, আর এর অপোজিট ডাইরেকশানে ও যেদিকে কারেন্ট পড়ে তার অপোজিট ডাইরেকশানে কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য এর যে ভোল্টেজ সেটা 4.25 ভোল্ট হয়ে গেছে। এবার E2 ব্যাটারির দুই প্রান্তে বিভব প্রভেদ সেটা কি হবে? সেটা হবে E2 মাইনাস IR। এবার দেখো যে E2 ব্যাটারিটা কী করছে? এই ডাইরেকশানে কারেন্ট পাঠাচ্ছে, কারেন্ট এসে এর নেগেটিভ ডাইরেকশানে সংযুক্ত হয়েছে, তাই না? তাহলে এদিককার কারেন্টের হিসাবে এদিককার ভোল্টেজ বেশি, এদিককার ভোল্টেজ কম, তার মানে এই যে এদিকে ভোল্টেজ বেশি ছিল সেটা কারেন্টের ভোল্টেজ যেটা সেটা কমাবে, তাই আমাদের এইখানে দুই প্রান্তে যে বিভব প্রভেদ সেটা কি হবে? মাইনাস হবে। E2 থেকে IRটা মাইনাস হলো। এবার 8, আইটা তো 0.5,
এবং এখন রোধটা কত, রোধটা R2টা হচ্ছে 1 ওহম, তাহলে এটা হলো 0.5ই হবে। 8 মাইনাস 0.5 সমান সমান 7.5 ভোল্ট। এটা তাহলে হলো আমাদের অপশান এ এর সঙ্গে ম্যাচ করবে এগুলো, ঠিক আছে। 17 উত্তর হয়ে গেল অপশান এ। এরপরে 17-এর একটা অনুরূপও দেওয়া আছে। কি বলা হয়েছে, 5 ভোল্ট ও 10 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট দুই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 0.1 ওহম ও 0.5 ওহম এদের শ্রেণী সমবায়ে বিপরীতক্রমে যুক্ত করা হলো। তারপর 10 ওহম এর বেজিক রোধের সঙ্গে যুক্ত করা হলো। বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে। আচ্ছা, এবার ছবি দেওয়া নেই, অঙ্কটা লিখে দেওয়া আছে। তাহলে লিখে দিলেও কি হবে, আমরা একবার যখন সমাধান করতে পারলাম তাহলে এক্ষেত্রেও পারবো। আপাতত আমরা ছবিটা রেখে দিলাম, যদি কাজে লাগে তো। 17 অনুরূপ, 17 অনুরূপ কি বলা হয়েছে, 5 ভোল্ট ও 10 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট আমাদের যে এবার E1 সেটা দেওয়া হয়েছে একটা 5 ভোল্ট, এবার আর E2 সেটা দেওয়া হয়েছে 10 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ R1 দেওয়া হয়েছে 0.1 ওহম এবং R2 দেওয়া হলো 0.5 ওহম। এদের শ্রেণী সমবায়ে বিপরীত ক্রমে, হ্যাঁ, এই যে বিপরীত ক্রমে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। আর বহির্রোধ যেটা ক্যাপিটাল আর সেটা দেওয়া হয়েছে 10 ওহম। বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আইটা বের করতে হবে। সিম্পলি আমরা আই বের করতে পারবো। তাহলে এখানে কার্যকর, এরা যদি অপোজিট ডাইরেকশানে যুক্ত থাকে তাহলে কার্যকর তড়িৎচালক বল কত হবে। তাহলে সর্বপ্রথম ওটাই লিখব, কার্যকর তড়িৎচালক বল মাইনাস করতে হবে, তাই না। E2 বড়, E1টা ছোট। 10 মাইনাস 5 ইজিক্যাল টু 5 ভোল্ট তড়িৎচালক বল আমরা পেয়ে গেলাম। আর এইবার বর্তনীতে এতগুলো রোধ আলাদা আলাদা নেই, সেটা কি আছে, একটাই রোধ আছে, হ্যাঁ, এটাই একটাই রোধ। এবার তুল্য রোধ কত হবে তাহলে, আর এটার মানও দেওয়া হয়েছে 10 ওহম, এটা R2। এবার লিখবো তাহলে বর্তনীর তুল্য রোধ কত, বর্তনীর তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট শ্রেণী সমবায়ে যুক্ত, তাহলে এটা হবে আমাদের ক্যাপিটাল R1 প্লাস R2, ক্যাপিটাল আর কত 10, এগুলো কত 0.1 আর 0.5, 0.1 প্লাস 0.5 সমান সমান 10.6 ওহম, এইগুলো আমাদের রোধ। এবার প্রবাহ মাত্রা বের করব। প্রবাহ মাত্রা I ইকুয়াল টু তড়িৎচালক বল 5 আর এটা হলো V/R 0.6, তাহলে এটা চলে গেল উপরে, হ্যাঁ। এবার তাহলে 50কে আমাদের 106 দিয়ে ভাগ করলে, এবার আমরা এদিকে ভাগ করছি, তাহলে 106 দিয়ে 50কে ভাগ করব। প্রথমে দশমিক নিয়ে একটা শূন্য নিলাম, কয়বার যেতে পারে 500, তাহলে 4 বার যাবে, 4 বার, তাহলে কত হলো 4 বার গেলে 6 4 24 আর এটা 4, 6 4 24 এটা 4, এটা হয়ে গেল। তাহলে আমাদের 6, এটা 7, এটা কেটে গেল, একটা শূন্য, 760। এবার কয়বার যাবে 700, তার মানে 7 বার। 106কে 7 দিয়ে গুণ করলে 42, 742, 7 বার 742। আচ্ছা, আমাদের উত্তর এরকমই আছে। তাহলে 0.47 এম্পিয়ার, এটা আছে আমাদের অপশান সিতে, অপশান সিতে কমন। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 18, ঠিক আছে। 17 অনুরূপ হয়ে গেল। এরপরে 18 নম্বর অঙ্কতে এবার একটা সমীকরণ দেওয়া আছে, বলা হয়েছে একটি তারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা I ইকুয়াল টু 10 প্লাস 90 স্কোয়ার এম্পিয়ার। 2 সেকেন্ড সময় প্রবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত আধানের মান
আচ্ছা, এটা আমাদের কি করতে হবে, সমাকলন করে এর যে আধান সেটা বের করতে হবে। ঠিক আছে, বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 18। কোশ্চেন নম্বর 18 প্রদত্ত কি দেওয়া আছে যে I ইজ ইকুয়াল টু 10 প্লাস 6t স্কোয়ার, এটা এম্পিয়ারে দেওয়া আছে। তাহলে আমরা বের করব হচ্ছে t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ে q সমান সমান কত। তাহলে I সমান সমান আমরা কি জানি, dq বাই dt, এটাকে বলা হয় প্রবাহ মাত্রা I। 10t প্লাস 6t স্কোয়ার, এটা ইউনিটটা লেখার আর এখন দরকার নেই, বা dq ইজ ইকুয়াল টু 10t প্লাস 6t স্কোয়ার dt। এটার করতে হবে ইন্টিগ্রেশন dq ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 10t প্লাস 6t স্কোয়ার dt, লিমিট 0 থেকে 2। ওকে, এবার dq এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো q, আর 10t এর ইন্টিগ্রেশন কী হবে 10, আর t এর ইন্টিগ্রেশন হলো আমাদের t স্কোয়ার বাই 2। তারপরে 6t স্কোয়ার 6, এটা হলো তাহলে t কিউব বাই 3, লিমিট 0 টু 2। এরপর আমরা কি করব, লিমিটগুলো বসাবো। তাহলে হলো 10 ইন্টু 2 স্কোয়ার বাই 2 প্লাস 6 ইন্টু 2 কিউব বাই 3। তাহলে 2 দিয়ে এটাকে কেটে দেব, 10 থাকবে 2 প্লাস 3 দিয়ে এটাকে কেটে দেব 2 ইন্টু 8, 2 কিউব 8 সমান সমান হয়ে গেলো তাহলে 20 প্লাস 16 সমান সমান 36 কুলম। কিউ সমান সমান 36 কুলম। 18-র 36 অপশান সি, এটা হলো আমাদের অপশান সি। আচ্ছা, 18-র আরেকটা অনুরূপ আছে, অনুরূপটাও একই ধরনের অঙ্ক। এখানে বলা হয়েছে প্রবাহ মাত্রা I ইজ ইকুয়াল টু 4 পাই সাইন পাই টি এম্পিয়ার। তড়িৎ প্রবাহ চলতে থাকলে টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড থেকে টি ইজ ইকুয়াল 1 সেকেন্ড ব্যবধানে এবং টি ইজ ইকুয়াল 1 সেকেন্ড থেকে টি ইজ ইকুয়াল 2 সেকেন্ড ব্যবধানে প্রবাহিত আধান কত হবে। 4টা অপশান এখানে দেওয়া আছে। ওকে, তাহলে এটাকেও আমাদের একইভাবে ইন্টিগ্রেশন করে সমাধান করতে হবে। ঠিক আছে, কোশ্চেন নম্বর 18 তার অনুরূপ। 18-র অনুরূপ I ইজ ইকুয়াল টু কি বলা হয়েছে, কোশ্চেনটা লিখি আগে। I ইজ ইকুয়াল টু এবার বলা হচ্ছে আমাদের 4 পাই সাইন পাই টি এম্পিয়ার। এম্পিয়ারটা আর লিখলাম না। এবার এটাকে আবার আমরা লিখব ডি কিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু 4 পাই সাইন পাই টি। অতএব ডি কিউ ইজ ইকুয়াল টু 4 পাই সাইন পাই টি ইন্টু ডিটি। এটার করবো এবার ইন্টিগ্রেশন। ঠিক আছে, হ্যাঁ। এবার এটার দুটো কন্ডিশন। প্রথম ক্ষেত্রে আমাদের কি বলেছে, টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড থেকে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে কিউ আধান কত। প্রথমবার আমরা এটা করছি। অতএব ইন্টিগ্রেশন ডি কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 1 4 পাই সাইন পাই টি ডিটি। এটার ইন্টিগ্রেশন তো হয়ে গেল কিউ। এবার এটার ইন্টিগ্রেশন 4 পাইটা কনস্ট্যান্ট, এটা চলে গেল বাইরে। সাইন পাই টি এর ইন্টিগ্রেশন হচ্ছে কস মাইনাস কস পাই টি বাই পাই, লিমিট 0 to 1। এই পাইয়ের সঙ্গে এই পাই কেটে গেল 4। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। প্রথমে আপার লিমিট বসাবো, তাহলে মাইনাস কস পাই 1 বসালে তো 1ই এটাই হবে। এবার মাইনাস লোয়ার লিমিট, মাইনাস কস, একটা মাইনাস এখানে ছিল আর একটা মাইনাস আমরা নিলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস কস 0 ডিগ্রি। 0 বসালে এই অংশটা 0। এবার 4
কস পাইয়ের মান কত হয়, কস পাইয়ের মান -1, আর এখানে একটা মাইনাস, তাহলে এটা হলো প্লাস, আর কস 0 ডিগ্রির মান 1, তাহলে 1 1, তাহলে 4 × 2 + 8 কুলম আমরা বের করছি আধান, তাই বের হবে 8 কুলম। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে t = 1 সেকেন্ড থেকে t = 2 সেকেন্ড সময়ে কিউ সমান কত। এবার ইন্টিগ্রেশন dq = ইন্টিগ্রেশন 4π sin πt dt লিমিট এবার 1 থেকে 2, এটা তো dq হলো, কি হলো 4πটা কনস্ট্যান্ট বাইরে গেল, এটা হলো মাইনাস সাইন পাইটির ইন্টিগ্রেশন cos πt পাই লিমিট 0 1 থেকে 2, 4, আচ্ছা পাই আবার কেটে গেল, 4টা কনস্ট্যান্ট, এটা বাইরে থাকলো। প্রথমে আপার লিমিট মাইনাস cos 2π, টি এর জায়গায় 2 বসাবো, আর মাইনাস লোয়ার লিমিট, এখানে একটা মাইনাস, আবার একটা মাইনাস নেবো আমরা প্লাস, তাহলে এটা হবে cos π। এবার 4 × cos 2π মানে হচ্ছে 1, এটা হলো -1, আর cos π এর মান -1, তাহলে এবার হলো 4 × -2 = -8 কুলম। তাহলে একটা উত্তর হলো পজিটিভ 8 কুলম, একটা উত্তর হলো নেগেটিভ 8 কুলম। কত নম্বরে আছে, 18, পজিটিভ নেগেটিভ 18 অনুরূপ পজিটিভ নেগেটিভ আছে আমাদের অপশান এতে, এটা হয়ে গেল তাহলে উত্তর অপশান এ। ওকে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানে রাখছি, ধন্যবাদ।